নমস্কার, হন্টেড অডিও স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন নীলাদ্রি গুহর গল্প বাজলো ছুটির ঘণ্টা। আজকের গল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাকর এবং সৌভিক। গল্প পাঠে রয়েছেন মানব, আর গল্পের সূত্রধর আমি, বর্ণিশা। শুরু হচ্ছে আজকের গল্প বাজলো ছুটির ঘণ্টা। চেকমেট। এবার খেলা প্রায় শেষের দিকে। বিনা মন্ত্রীতে জিতবি, এত কনফিডেন্স? দাবা খেলতে কনফিডেন্সের সাথে সাথে বুদ্ধি, অনুশীলন ও ধৈর্যও লাগে। আর 3 দান। মানে? চেকমেট হতে আর 3 দান। দেখি। অনিকেত নৌকা দিয়ে মানবের গজটাকে ধূলিসাৎ করে। মানবের কালো ঘোড়াটা তখন আড়াই চালের প্যাঁচে ফেলেছে মন্ত্রী আর অপর নৌকাকে। উভয়কুল সংকট। অনিকেত গজ মুভ করায়, মারা পড়ে অনিকেতের মন্ত্রী। কিন্তু সেই ঘোড়াটাকে খাওয়ার মতো কোনো দান থাকে না। এরপর অনিকেত ওর ঘোড়াটাকে মুভ করায়, আর তখনই মানব নিজের এরিয়াতে থাকা গজটাকে অনিকেতের এরিয়ায় শিফট করে। চেক তো হয়ই, সাথে মেয়েটু। কেমন হতভম্বের মতো তাকিয়ে থাকে অনিকেত, যেন কোনো স্বর্গীয় শক্তি এসে জিতিয়ে দিয়ে গেল মানবকে। ইম্পসিবল। বুঝলি তো, ইম্পসিবল বলে কিছুই হয় না। খেলায় মনোযোগ লাগে বৎস, তাহলে ইম্পসিবলও পসিবল হয়ে যায়। সত্যি ভাই, দুর্দান্ত করলি মুভটা। তেমন কিছুই নয়, এটাই আমার ভূমিকার থেকে তোর ভূমিকাই বেশি রে। মানে ঠিক বুঝলাম না। হঠাৎই কলিং বেলটা বেজে ওঠে। হাঁক পারে মানব। রঘুদা, ও রঘুদা, দেখো তো কে এলো। কিছুক্ষণ পর বেটেখাটো প্রকৃতির রঘু এসে জানায় যে এক ভদ্রলোক মানবের সাথে কথা বলতে চায়। ঠিক আছে, তুমি ওনাকে চেম্বারে নিয়ে বসাও, আমি আসছি। রঘু চলে যায়। সকাল 10টা বাজে, পুরো কাঁটায় কাঁটায় 10টা। আলমারির পাশে রাখা কোয়ার্জ ঘড়িটাও তা সশব্দে জানান দেয় ঢং ঢং করে মোট 10 বার বেজে। আজ রবিবার, ছুটির দিন। সকালে সুমিতার বানানো জলখাবারে লুচি আর ছোলার ডাল খেয়ে দাবার আসরে বসেছিল অনিকেত আর মানব। মানব কলকাতা হাইকোর্টের ক্রিমিনাল অ্যাডভোকেট। কলকাতাতে ওর 2টো চেম্বার, মাসে 2 থেকে 3টে কেস পায়। ক্রাইম ডিফেন্সের থেকে ক্রাইম ইনভেস্টিগেশনের জন্যই ওর কাছে বেশি ডাক আসে। এখনো পর্যন্ত 84টা কেস ক্লোজ হয়েছে। প্রত্যেক কেসেই অপরাধীদের দায়িত্ব নিয়ে গারদে পড়েছে মানব। অনিকেত হলো মেডিকেলের নামকরা ডাক্তার, হার্ট সার্জন। মানবকে বিভিন্ন কেসে অ্যাসিস্ট করে মাঝে সাঝে। দুজনেই প্রচুর বই পড়ে। 2 বাড়ির বই এক জায়গায় করলে আনন্দের 2টো আউটলেটের স্টকের থেকেও বেশি হয়ে যাবে। চোখে মাইনাস পাওয়ারের ব্ল্যাক ফ্রেমে চশমাটা দিয়ে চেম্বারের দিকে এগিয়ে যায় মানব। চেম্বারটা বাড়ির নিচতলাতেই। বিভিন্ন ভারী ভারী ল বুকসে ঠাসা আলমারিগুলো। ঘরের মাঝখানে টেবিল পাতা, টেবিলের একধারে জমানো ফাইল, কাগজপত্র, বই আর পেন স্ট্যান্ড। এক ধারে রাখা আছে ল্যাপটপটা। টেবিলের সামনে একটা চেয়ারে বসে আছেন ভদ্রলোক। পরনে সাদা পাঞ্জাবি, বয়স 50-এর বেশি। চোখের তলায় হতাশা আর ক্লান্তির ছাপ চুপি চুপি ধরা দিয়েছে। চোখে দামি ফ্রেমের চশমা, হাতে সোনালি রঙের চেন ঘড়ি। চেয়ারটা টেনে বসে মানব। নমস্কার, বলুন। নমস্কার, আমি তমগ্ন দাস, ড্রিমস গ্রুপের কর্ণধার। গত পরশুই তো আপনার ছেলে রোহন। হ্যাঁ, মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে, আমি চাই আমার ছেলের এই কেসটার দায়িত্ব আপনি নিন। ও সাধারণভাবে মারা যায়নি। আমার সন্দেহ কেউ ওকে। শান্ত হন মিস্টার দাস। আচ্ছা, আমি এই কেসটা নেব, সেসবের আগে আপনি আমায় পুরো ঘটনাটা একটু খুলে বলুন তো, যাতে করে আমার কেসটা হ্যান্ডেল করতে সুবিধে হয়। সামান্য থেমে বলতে শুরু করলেন মিস্টার দাস। দেখুন, আমাদের ড্রিমস গ্রুপ বর্তমানে ভারতের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে একটা। বহু পরিশ্রম, প্রতিকূলতার মধ্যে দিয়ে
আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু রোহন তো এসব বুঝল না কিছুই। সারা দিন কেবল টাকা, শ্রাদ্ধ, দামি দামি গাড়ি, জামা কাপড়, শেষ পর্যন্ত নেশাটাও ধরেছিল। দামি দামি বাড়ি গিয়ে রাত কাটাতো, মেয়েদের সাথে মেলামেশা, নিজের হাতেই জীবনটাকে ধ্বংস করল। বেশ কয়েক মাস আগে ওর নামে একটা পুলিশ কেসও হয়েছিল। কিসের পুলিশ কেস? একটা রেপের। সেই যাত্রায় কোনো মতে বেঁচে ফেরে গত পরশু প্রতিদিনের মতো উত্তর কলকাতার পার্ক রেজিস নামের একটা হোটেলে যায় রোহন। সেখানে নেশা করে, আর নেশার ঘোরেই কেউ ওর বুক লক্ষ্য করে গুলি চালায়, আর সেখানেই। এই বলে কাঁদতে থাকেন মিস্টার দাস। আচ্ছা, পোস্টমর্টম কি হয়েছে? হ্যাঁ, তবে দেহ এখনো হ্যান্ড ওভার করা হয়নি। ঠিক আছে, কোন হসপিটালে আছে বডি? অ্যাপোলোতে। পার্ক রজিস বললেন না? হ্যাঁ। পার্ক রজিস। ল্যাপটপটা ওপেন করে সার্চ বাটনে লেখে পার্ক রেজিস, আর এন্টার মারতেই সঙ্গে সঙ্গে ইনফরমেশন শো করে। পার্ক রেজিস, 32 নম্বর রামরমন স্ট্রিট, কলকাতা 16, 6 স্টার বার কাম হোটেল। আপনার ছেলের মার্ডার কেসটা নিয়ে অনেকগুলো আর্টিকেল শো করছে, বেশ হাইলাইটেড ঘটনা। পকেট থেকে ফোনটা বের করে ফোন করে শিয়ালদা পুলিশ স্টেশনের ওসি শিবাশিস পালকি। হ্যাঁ বল রে। হ্যাঁ বলছি, রাধারমন স্ট্রিটের ওই বারের মার্ডার কেসটা কি তুই হ্যান্ডেল করছিস? কিন্তু কেন রে? না, রোহনের বাবা মিস্টার দাস আমার কাছে এসেছেন যদি আমি কেসটা হ্যান্ডেল করি। আচ্ছা, ভালোই হয়েছে। আমি পুরো একা হিমশিম খাচ্ছিলাম কেসটা নিয়ে। বেশ জটিল কেস। প্রথম রাউন্ডের জেরা থেকে কিছুই পাওয়া গেল না, তার মধ্যে প্রেসের এত প্রশ্ন। আবার রোহনের মোবাইল ফোনটা ঘেটে অনেকগুলো ক্লু পেয়েছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমি হসপিটালে যাচ্ছি, তুইও আয়। আচ্ছা, দেখা হচ্ছে তবে। ফোনটা কেটে দেয় মানব। মিস্টার দাসকে বিদায় দিয়ে অনিকেতকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। আজ রোববার হওয়ায় একটা সুবিধা হয়েছে, দুজনেরই চেম্বার বন্ধ। গ্যারেজে থাকা কালো রঙের অডি A4টা বের করে অনিকেত। ড্রাইভার সিটের পাশের সিট দখল করে মানব। গাড়ি স্টার্ট নেয়। ছেলেকে যখন শাসন করবার সময় ছিল তখন করেননি। এখন বুকে যাওয়া ছেলের মার্ডার কেসের ইনভেস্টিগেশনের জন্য ডিটেকটিভ অ্যাপয়েন্ট করতে এসেছেন। কি আজব দুনিয়া। সব সময়ের দোষ রে। ওই বুকে যাওয়া সময়টাকেই ধরতে পারেননি মিস্টার দাস। আর অত বড় বিজনেস সবসময় অত বড় ছেলের থেকে বড় ওনার কাছে। তাই বিজনেস ছেড়ে ছেলেকে শাসনের মতো কাজ করতে চাননি, যে ভুলের মাসুল আজ দিতে হচ্ছে ছেলেকে হারিয়ে। কোটিপতিদের জীবনে সত্যিই কোটি কোটি সমস্যা। শুনেছি নাকি ওনার ওয়াইফের সাথেও সম্পর্কটা মসৃণ নয়, অ্যাফেয়ার্স আছে বাইরে। কোনো প্রত্যুত্তর দিতে উৎসাহ দেখায় না মানব। তখন ওর চোখ নিবদ্ধ হাতে থাকা ট্যাবের স্ক্রিনে। স্ক্রল করে করে পড়ছে আর্টিকেলগুলো। পুরো ঘটনাটাই কেমন যেন আজব। সেদিন সন্ধে ডিস্কে প্রায় 40 জন ছিল, সবাই মদ্যপ আর উল্লাসে ব্যস্ত। এর মধ্যে রোহনও ছিল। আলো জৌলুস গানে তীব্র শব্দে মেতেছিল সবাই, তাই বলে কেউই গুলির আওয়াজ শুনতে পারেনি। আর যদি সাইলেন্সারও লাগানো থাকতো তাহলেও একটা আওয়াজ তো হবেই। আবার এখানে একটা জায়গায় লেখা পাখি শুয়োর মারার বন্দুক দিয়ে মারা হয়েছে রোহনকে। কিন্তু যতদূর জানা যায় এইসব বন্দুক দিয়ে গুলি ছুড়লে মানুষ অন্তত পক্ষে মরবে না, বড়জোর আহত হতে পারে। না, পুরো ঘটনাটা প্রথম থেকে স্টাডি করতে হবে। অ্যাপোলোর পার্কিং স্লটে থামে গাড়িটা। দ্রুত বেরিয়ে আসে মানব, সাথে অনিকেত। এই নার্সিংহোম থেকে বহুবার অপারেশনের জন্য ডাক পড়েছে অনিকেতে, তাই ও চেনে কোথায় কি। নিয়ে যায় মানবকে 3rd ফ্লোরের কোণে। মর্গ রুমের সামনে দাঁড়িয়ে আছে অফিসার ইনচার্জ শিবাশিস পাল। শিবাশিস, অনিকেত, মানব সব এক গোয়ালের গরু। এক স্কুল,
উচ্চ মাধ্যমিকের পর সব ছিটকে যায় এদিক ওদিক, তবে যোগাযোগটা এখনো আছে সবার সাথে। মানবকে দেখে স্যালুট করে শিবাশিস। স্যালুট স্যার, তাহলে ভিতরে যাওয়া যাক। আর নাটক করতে হবে না, চলো ভেতরে। সারি সারি লোহার বাঙ্কেট লম্বা সরু ঘরের একটা দেওয়াল জুড়ে। 48A নামক একটা বাঙ্কেটের স্লাইড ডোর টেনে খোলে একটা ওয়ার্ড বয়। ভেতর থেকে বেরোতে থাকে জাঁক জাঁক সাদা ধোঁয়া, সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ, চোখ বন্ধ, মুখটা সামান্য খোলা, সারা মুখে সাদা রঙের একটা হালকা পরত পড়েছে। ডেড বডির চোখটা টেনে খুলে দেখে অনিকেত নির্ভয়ে। এর বহুদিন ধরেই হাই ব্লাড প্রেশার ছিল, অত্যাধিক পরিমাণ নেশা করতেও ধারণা পাওয়া যায়। চোখে পাওয়ার ছিল, আর চশমা, এর চশমা বোধহয় ছিল কিন্তু নিয়মিত পরতো না, যার দরুন নাকের আগায় কোনো চিহ্নই নেই, ভ্রুগুলো সুসজ্জিত। বাহ, এক্সিলেন্ট, দুর্দান্ত। মর্গরুম থেকে বেরিয়ে আসে সবাই। লবি দিয়ে হাঁটতে হাঁটতে কথা হয় তিনজনের মধ্যে। মানব পোস্টমর্টেম রিপোর্টটা দেখতে চায়। শিবাশিস স্বচ্ছন্দে এগিয়ে দেয় রিপোর্ট পেপারটা। মৃত্যু গুলির আঘাতে না, মৃত্যু হার্ট অ্যাটাকে। স্ট্রেঞ্জ। আচ্ছা, সেদিন পার্টিতে রোহন আর কার কার সাথে গিয়েছিল? ওই তো রোহন আর 3 জন প্রিন্স, বান্টি আর কুষাণ। আচ্ছা, এই 3 জনকে ফোন করে আমার যাদবপুরের চেম্বারটায় আসতে বল। আর বলছি, রোহনের ফোনটা দে। ও হ্যাঁ, এই নে। শোন না, বলছি কাউকে বলিস না যে ফোনটা তোর কাছে আছে। আসলে কোনো নিয়ম নেই, জানিসই তো। নিশ্চিন্তে থাক, আর গাড়িটা নিয়ে যাদবপুরের চেম্বারে সেকেন্ড রাউন্ডের যেটা চলবে। গাড়ি নিয়ে পৌঁছে যায় শিবাশিস, মানব আর অনিকেত। ভেতরে এসে বসে। তাক ভর্তি বই আর বই, যেন উপচে পড়ছে। সুন্দর করে সব সাজানো গোছানো। এই সাজানো গোছানোর দায়িত্ব সুমিতার, ওই সব নিজের হাতে করে। চেয়ারে বসে ফোনটা ওপেন করে মানব। বেশ দামি ফোন, লাখখানেকের মতো। প্রথমে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে যায়। সেখানে ফ্রেন্ড লিস্ট ভরা সব যুবক যুবতী। ছবি বেশি একটা নেই, তবে কম একটাও নেই। সবই লাক্সারি ফেজে তোলা, কেবল প্রোফাইল পিকচার আর কভার ফটো চেঞ্জ করত। বেশিরভাগ ছবি বারে বা ডিস্কে, আবার কোনোটা সুইমিং পুলে তোলা, কোনোটা আবার জাগুয়ার X5টার সাথে। ক্লোজ বন্ধু বলতে ওই 3 জনই। ওই 3টেও এর মতনই। বলে না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। প্রবাদটার যথার্থতা বোঝা যায়। ইনস্টাগ্রামেও একই গল্প, খালি লাক্সারিনেস আর ক্রেজ, আর সর্বোপরি টাকার প্রতি ধ্বংসাত্মক মনোভাব। কিন্তু হোয়াটসঅ্যাপে কিছু আলাদা জিনিস পাওয়া গেল। গত 1 সপ্তাহ ধরে একটা আননোন নাম্বার থেকে চ্যাট হয়েছে রোহনের সাথে। প্রোফাইল পিকচার নেই, চ্যাটওয়াল দেখে স্পষ্ট লোকটাকে চিনত না রোহন। প্রথমে মেসেজ করে লোকটাই, একটা ভয়েস মেসেজ। তাড়াতাড়ি প্লে করে মানব। একটা মিঠে হালকা সুর, শুনলে কেমন তন্দ্রাচ্ছন্ন ভাব আসে। গিটারে বাজানো হয়েছে সুরটা, খুব চেনা, খুবই চেনা সুরটা। কিন্তু কিছুতেই মনে করতে পারল না মানব। এই ভয়েস মেসেজটার পর একটা গানের লাইন বাজলো, বাজলো ছুটির ঘন্টা। এই মেসেজটা এসেছে রোহন মারা যাওয়ার ঠিক আগের দিন রাতে। এরপর একটা দাঁড়িয়ে এসেছে রোহনের মৃত্যুর পরে, অর্থাৎ বোঝাতে চেয়েছে যে বাক্যটা সমাপ্ত হলো। নাম্বারটা কার? আর ট্যাপ করা যাচ্ছে কি নাম্বারটা? না, ট্যাপ করা যাচ্ছে না, ইনভ্যালিড নাম্বার। কিন্তু সিমটা রেজিস্টার্ড মধু ভাতিন্ডা নামের একজন লোকের নামে। আর এই মধু ভাতিন্ডা বউবাজারের বাসিন্দা। একটা ছোট মুদি দোকানও আছে। এর সাথে কথা বলেছিস? না, মানে কথা বলা হয়ে ওঠেনি। উনি আবার 1 সপ্তাহ ধরে মিসিং, আর কেউ জানেও না কোথায় গিয়েছে। খুব বড় চক্রান্ত চলছে তাহলে। কপালে ভাঁজ পড়ে মানবের। ঘরে প্রবেশ করে 3 মূর্তি, প্রিন্স, বান্টি, কুষাণ। প্রত্যেকেই আভিজাত্যের ছাপ রেখেছে শরীরে। জিম করা ফিটনেস, হাতে গলায় সোনা, কারো চোখে আবার দামি চশমা। 3 মূর্তির সাথে পরিচয় করিয়ে দেয় শিবাশিস।
প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে কথা বলে মানব। এই চারজনই ইনক্লুডিং রোহন গত মাসে একটা রেপ কেসে ফেঁসেছিল। থানা পর্যন্ত গিয়েছিল কেসটা, কিন্তু কোটিপতি বাবাদের ইনফ্লুয়েন্সের কাছে হার মেনেছে সাধারণ মধ্যবিত্ত ঘরের সততা। তাই কেসটা আনসলভড হয়ে রয়ে যায়। মেয়েটির নাম রুকনা। ও এই পার্ক রেজিসেই রিসেপশনিস্ট হিসেবে ছিল, আছে এখনো। এই ঘটনার শকটা রুকমার হাজবেন্ড পলাশ নিতে পারেনি, সুইসাইড করে সে। কেসটা পুরোপুরি ডিসমিসড হয়ে পড়ে। কিছু এককালীন টাকা দেয় এরা রুকমাকে ঘটনাটার বদলে। রোহনের যে কোনো অ্যাফেয়ার ছিল না সেটা স্পষ্ট বোঝা যায়। তবে ওকে খুন করার মোটিভটা কি? কেই বা করলো খুনটা? ওই তিনজনের সাথে কথা বলা হলে শিবাশিসকে বিদায় দিয়ে মানব আর অনিকেত যায় ক্রাইম স্পট পরিদর্শনে। বিরাট হলঘরের মতো জায়গাটা যেখানে খুনটা হয়েছে। ঝাঁকঝিক্যপূর্ণ আলোগুলো বন্ধ, এখন খালি সাদা হালকা আলোগুলো জ্বলছে। ডেড বডি স্পটটা মার্ক করা। জায়গাটা পুরোপুরি পুলিশি পাহারায় ঘেরা। লাইন করে দাঁড়িয়ে রয়েছে বারের মালিক থেকে স্টাফেরা। সবাইকে এক এক করে জিজ্ঞাসাবাদের পর জানা গেল গ্যাংরেপ আর স্বামীর মারা যাওয়ায় প্রচণ্ডভাবে মানসিক আঘাত পায় রুকমা। ট্রমাটাইজড হয়ে যায়, কথা বলার শক্তি হারায়। কথা বুঝতে পারে, শুনতে পারে, কিন্তু বলতে পারে না। ওর এই অবস্থার কথা জানায় পার্ক রেজিসের ম্যানেজার ইনচার্জ অনিরুদ্ধ মালহোত্রা। তাই মানবও আর তেমন জিজ্ঞাসাবাদের চেষ্টা করেনি। এই সময় একটা আজব দাবি জানিয়ে বসে মানব। 11 জন স্টাফের প্রত্যেককে নিজের নামে সম্পূর্ণ সই করতে বলা হয়। সবাই নির্দেশ মতো সাদা কাগজের এক পিঠে সই করে পরপর। এরপর কিছুক্ষণ স্পটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মানব। চমকপ্রদ কিছুই পায় না। সই করা কাগজটা নিয়ে বেরিয়ে আসে হোটেল থেকে। গাড়িতে আস্তে আস্তে ফোন করে মিস্টার দাসকে। হ্যালো, মিস্টার দাস। হ্যাঁ বলছি, আপনি? আমি মানব বণিক, রোহনের কেসটা। আচ্ছা, আপনি বলুন মিস্টার বণিক। হ্যাঁ, বলছি রোহন কোন ডাক্তারকে দিয়ে চেক আপ করাতো, বা আপনাদের কি কোনো ফ্যামিলি ফিজিশিয়ান? হ্যাঁ, ডক্টর সান্যাল আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান কাম ফ্রেন্ড। উনিই রোহনকে দেখতেন। আপনি ঠিকানাটা নোট করুন, 3/A রাজা লেন, আমহা স্ট্রিট। আচ্ছা, ধন্যবাদ। ডক্টর স্যান্যালের ডিসপেন্সারি খুঁজতে বেশি পরিশ্রম করতে হলো না। এক নামে সবাই চেনে, স্বাভাবিক ব্যাপার। ইনি এবার অনিকেতের বন্ধু সম। একসাথে অনেক ওটি শেয়ার করেছেন। তেমন একটা ভিড় নেই। বাইরে ওয়েটিং রুমে ওয়েট করছিল 2 জন। ভেতর থেকে রোগী বেরোতে ওরা প্রবেশ করে চেম্বারে। আরে অনিকেত যে, আয় আয় ভেতরে আয়। কি ব্যাপার আমার কাছে হঠাৎ? আজ তোর কাছে একটা সাহায্যের জন্য এসেছি রে। তবে সমস্যাটা আমার নয়, মানবের। ও সরি, এর নাম মানব বণিক, হাইকোর্টের ক্রিমিনাল লয়ার, প্রাইভেট ডিটেকটিভও বটে। ও নমস্কার, আমি তো আপনাকে চিনি। খবরের কাগজে মাঝে মধ্যেই তো আপনার লেখা ছবি টবি বেরোয়। তা আপনি তো বেশ পাবলিক ফিগার নাকি? তা বলুন আপনার কি সমস্যা। যদি অধম কোনোভাবে আপনার সাহায্য করতে পারে তাহলে ভালোই লাগবে। ধন্যবাদ। আপনি রোহনকে চেনেন? ড্রিমস গ্রুপের কর্ণধার মিস্টার দাসের একমাত্র ছেলে। হ্যাঁ হ্যাঁ চিনি তো, এই তো পরশু দিনই মারা গেল। ওকে নিয়েই তো এখন তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া, টিভি, সব কিছুতেই তো ওরই খবর এখন। ওর কি কি সমস্যা ছিল? সমস্যা বলতে ও প্রচুর বেশি ড্রিঙ্ক করতো জানেন। প্রেশার খানিকটা হাইও ছিল, মাইনাস পাওয়ার ছিল 2 চোখেই। বাম চোখে -3 আর ডান চোখে 2.5। তবে এই অবস্থায় তো কিছুই দেখা যাবে না চশমা ছাড়া। হ্যাঁ তা তো বটেই। আর চশমা থাকা সত্ত্বেও ব্যবহার করতো না, ফলে 2 দিন পর পর মাথা ঘুরে পড়ে যেত,
আর আমার চেম্বারে ছুটে আসতো। আর ওর কি কোনো হার্টের সমস্যা ছিল? হার্টের সমস্যা, হ্যাঁ অ্যাস্থেমা ছিল, তবে সামান্য। আচ্ছা, এবার আমার কাছে সব ক্লিয়ার। চল অনিকেত, তবে আজ বিদায় নিলাম ডক্টর সান্যাল। চেম্বার রুমে টেবিলটা ড্রয়ারে রাখা সইয়ের কাগজটায় চোখ বোলায় মানব। মুচকি হাসে। সোশ্যাল মিডিয়ায় রুকমার প্রোফাইলটা খোলে। বেশ অ্যাক্টিভ ইনি ফেসবুকে। রুকমা বেশ সুন্দরী মহিলা, সুন্দর মনোগ্রাহী শারীরিক গঠন, যৌবনের তীব্র ছাপ সারা মুখ জুড়ে। রূপের প্রাবল্য হার মানেনি সাংসারিক জীবনের কাছে। রুকমাকে রেপ করা হয় মাস 2 আগে। ডিএনএ রিপোর্টে স্পষ্ট গ্যাং রেপ। সেই দিনের পর থেকে আর কোনো ছবি পোস্ট করা হয়নি ওর প্রোফাইল থেকে। একটা মাত্র ছবিতে রুকমা আর পলাশ পাশাপাশি এক ফ্রেমে। ভালো করে চোখের সামনে স্ক্রিনটা এনে জুম করে দেখে মানব। একটা কিছু যেন খুব কমন, দুজনকে অনেকটা একই। পার্ক রেজিসের ম্যানেজার অনিরুদ্ধ মালহোত্রাকে একটা কল করে মানব। हेलो अनिरुद्ध बाबू। हाँ, अनिरुद्ध बोल रहा हूँ। আমি মানব বণিক। আজ গিয়েছিলাম রোহন। ओह अच्छा अच्छा, हाँ हाँ सर बोलिए। হ্যাঁ, একটু কাইন্ডলি মিসেস মিত্রর অ্যাড্রেসটা বলবেন, মিসেস রুকমা মিত্রের। हाँ हाँ बिल्कुल, आप नोट कीजिए। हाँ बोलून। हाँ सर, B/31 राम बनर्जी लेन, কলকাতা 8। B/31 কলকাতা 8। আচ্ছা ধন্যবাদ। আরেকটা কথা ছিল আমার। হ্যাঁ বলিয়ে স্যার। রুকমা মিত্রের ওই ঘটনাটা হবার পর তবুও আপনারা কেন ওকে রাখলেন কাজে? আসলে এই ঘটনার সাথে বান্টি নামকে এক লড়কা যুক্ত ছিল, আর ওই বান্টি আমাদের হোটেলের মালিকের আত্মীয়। যদি ওর চাকরি চলে গেলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, ওই তাই। আর ওই ঘটনার পর কি কোনো কর্মচারী চাকরি ছেড়েছে? কিছু সময় ভেবে বলেন ম্যানেজার। हाँ सर, पीयूष नाम का एक लड़का सिर्फ ওই চাকরি ছেড়েছে, ওই দেশে পার্মানেন্টলি শিফট হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, ওর একটা ছবি পাঠাতে পারেন? হ্যাঁ বিলকুল, আমি এক্ষুনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করছি। বলে কলটা এন্ড হয়। সঙ্গে সঙ্গে ছবিটা পাঠিয়ে দেন মিস্টার মালহোত্রা। লোকটার মুখ ভর্তি দাড়ি, চোখে চশমা, মুখের আকৃতি এবং গঠন কঠিন। মুখের অবয়বটা যেন মানবের খুব পরিচিত, চেনা। সকালে নিয়মিত জগিংয়ে যায় মানব। এটা ওর চিরকালের সুঅভ্যাস। পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস, যেমন হাই স্কুলের প্রথম দিন সাদা জামাটা থাকে, হালকা বাতাসের স্পর্শ যেন প্রতিবার কানে কানে কিছু একটা বলে। গাড়ি ঘোড়া নেই, যেন মনে হয় কলকাতা শহরেই কখনো গাড়ি ঘোড়া ছিল না। মনে হয় যেন একটা নির্দিষ্ট সময়ে সে সময় স্তব্ধ হয়ে গেছে বহুকালের জন্য। মনে এক প্রশান্তির অনুভূতির সঞ্চার হয়। উদয়পুরের কাছে গোল পার্কে একটা রাউন্ড দিয়ে বাড়ির দিকে রওনা হয়। জগিং থেকে এসে ফ্রেশ হতে বাথরুমে যায় মানব। খানিকক্ষণ পর তোয়ালে দিয়ে মুখ হাত মুছতে মুছতে যখন বেরিয়ে আসছে, তখন দেখে সুমিতা দাঁড়িয়ে আছে বাথরুমের বাইরে, হাতে মানবের ফোনটা। কেউ ফোন করেছিল নাকি? হ্যাঁ, তোমার ওই পুলিশ বন্ধু শিবাশিস। কি বলল? বলল কি যেন নামটা, হ্যাঁ কুষাণ। হ্যাঁ কুষাণ। ও নাকি খুন হয়েছে। ও মাই গড। ফোনটা নিয়ে তাড়াতাড়ি রিং ব্যাক করে শিবাশিসকে। হ্যাঁ শুনলাম নাকি। ঠিকই শুনেছিস। তাড়াতাড়ি একবার সিটি হসপিটালে চলে আয়, এখানেই বডি আছে।
তাড়াতাড়ি ফোনটা কেটে একটা জামা গায়ে গলিয়ে বেরিয়ে পড়ে মানব। গাড়ির স্পিডোমিটারের কাঁটা 70 ছুঁই ছুঁই। আজই রাস্তায় যত রাজ্যের জ্যাম। শেষমেশ পার্ক সার্কাসের ভিড়টা সামলে সিটি হসপিটালে এসে পৌঁছায়। তাড়াতাড়ি পার্ক করে ছুটে যায় ওপরে। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে শিবাশিস সহ একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা, সম্ভবত কুষাণের বাবা মা। মানবকে দেখে শিবাশিস বলে, কাল রাতে কুষাণ ওদের চিতপুরে 2 BHK ফ্ল্যাটে একাই ছিল। হি ওয়াজ ফুল ড্রাঙ্ক। ঘর সার্চ করে কোকেনের ট্রেসও পাওয়া গিয়েছে। খুব বাজেভাবে গলায় স্ট্র্যাপ করা হয়েছে। বোধহয় আর বান্টির কাছে কুষাণের ফ্ল্যাটের চাবি ছিল, কিন্তু কাল বান্টি নিজের যাদবপুরের বাড়িতেই ছিল, সেখান থেকে কোথাও যায়নি। আর এখন তো তীব্র সন্দেহের তীর বান্টির দিকেই যাচ্ছে। বান্টি এখন কোথায়? বান্টি আসছে। আর প্রিন্স? প্রিন্স মানে প্রিন্স? হ্যাঁ প্রিন্স, ও কোথায়? ও কাল রাতের ফ্লাইটে দিল্লি চলে গিয়েছে। ওহ ড্যাম ইট! একটা মার্ডারের কেস যেখানে কোনো ঠিকানাবিহীনভাবে পড়ে আছে, সেখানেও এভাবে যায় কি করে? আসলে ও ভাবছে একে একে খুন করা হচ্ছে সবাইকে, আর এইসবের মধ্যে ও আছে, এইটাই ওর ধারণা। আর ওর কোনো একটা কাজও ছিল, সেই আর কি, মানে সেফটির জন্য। যায় কি করে? কল বান্টি ইমিডিয়েটলি। উত্তেজিত হয়ে পড়েছে মানব। তরতর করে ঘাম ঝরছে সারা শরীর থেকে। ঠিক সেই সময় ডক্টর ওটির থেকে বাইরে বেরোন। এগিয়ে যায় মানব, শিবাশিস সহ কুষাণের বাবা মা। হ্যাঁ, বিপদ কিছুটা কেটেছে, তবে অপারেশন যে একেবারে সাকসেসফুল এটা বলা যায় না। রেসপিরেশন সিস্টেম একেবারে ডেস্ট্রয়েড, ভোকাল কর্ড একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পেশেন্ট বেঁচে গেলেও কোনোদিনও যে কথা বলতে পারবে কিনা এটা আমি বলতে পারবো না। আই এম সরি। এই কথা শুনে শোকে ফেটে পড়ে কুষাণের মা বাবা। হসপিটালের গমগমে পরিবেশ আরো গমগমে হয়ে ওঠে। স্তব্ধতা ভঙ্গ করে শিবাশিস। এই তো বান্টি এসে গেছে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা বান্টি, কুষাণের ফ্ল্যাটের একটা চাবি তোমার কাছে থাকে? হ্যাঁ স্যার থাকে, তবে ওটা আমি খুঁজে পাচ্ছি না কয়েকদিন ধরে। আচ্ছা, কাল রাতে কোথায় ছিলে? এই বাড়িতেই। শোনো বান্টি, কেস যতক্ষণ ক্লোজ না হবে তুমি কোথাও যাবে। ঠিক আছে স্যার, কিন্তু প্রিন্সকে একবার তোমার ফোন থেকে ফোন করো। বান্টি নিজের ফোনটা নিজের পকেট থেকে বের করে প্রিন্সের নাম্বার ডায়াল করে। হ্যালো হ্যালো। বল ব্রো। কোথায় তুই? এই তো দিল্লিতে। এখানে কিছু কাজ পড়ে গেছিল, সেই জন্যই এখানে এসেছি। কুষাণকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, লাইফ রিস্ক আছে। হোয়াট? মানে ঠিক কিভাবে হলো সব? কিছু বলা যাচ্ছে না, কেউ স্ট্যাপ করেছে ওকে। এই ঠিক আছে ঠিক আছে, তুই সাবধানে থাকিস। আমি দেখছি কি করা যায়। বলে দ্রুত ফোনটা কেটে দেয় প্রিন্স। কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চার হয়েছে বান্টির। গলাটা শুকিয়ে আসছে, দিশা খুঁজে পাচ্ছে না সে। মানব বলে ওঠে, কেউ কি তোমাকে কোনো আননোন নাম্বার থেকে মেসেজ করেছে গত 2 দিনে? খানিক ভেবে বলে, না তো স্যার, কে মেসেজ করবে? কুষাণের বাবা মাকে সান্ত্বনা দেয় বান্টি। তখনও প্রায় অঝরে কেঁদে চলেছেন দুজনে। আন্টি শান্ত হও, দেখো কুশ একদম ঠিক হয়ে যাবে, অত চিন্তা করো না, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। চল পার্ক করে যাস। দুজনে গিয়ে আবারও পৌঁছয় পার্ক রেজিস হোটেলে। সকালবেলাতেও কি জৌলুস তার! দেখেই বোঝা যায় বড়লোক বাবার বিগড়ানো ছেলের ঠেকখানা। বাইরে একাধিক লাল, নীল, হলুদ, কালো রঙের দামি দামি গাড়ি, কোথাও মার্সিডিজ, কোথাও জাগুয়ার, তো কোথাও আবার ল্যাম্বরগিনি।
সুইমিং পুলের ধারে বসে বিকিনি পরিহিতা সুন্দরী যুবতী, কেউ আবার পুলের হালকা নীল জলে সাঁতার কাটছে ক্ষণিকের প্রেমিকের সাথে। রিসেপশনে সেই একই স্থানে টেবিলের ওপাশে বসে আছেন মিসেস মিত্র। চোখের তলায় কালি, নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য সেই কালি ঢাকা দেওয়ার সুপ্রচেষ্টা করা হয়েছে। ঠোঁটে লাল রঙের গাঢ় লিপস্টিক, পরনে ফিটফাট টপ। ওদের দুজনকে দেখে নীরবে সম্ভাষণ জানায়। ওরা এগিয়ে যায় ম্যানেজার রুমের দিকে। মিস্টার মালহোত্রা, আপনি সকল স্টাফদের নিয়ে কাল ঠিক সন্ধ্যে 7টায় এই হোটেলের ওই ফ্লোরে যেখানে রোহন খুন হয়েছিল সেখানে উপস্থিত থাকবেন। মিস্টার মালহোত্রা হলমাইকে অ্যানাউন্স করে দেয় কথাটা। দেখবেন যাতে কাল সবাই উপস্থিত থাকে সেই সমাবেশে। কাল খেলা হবে। দুপুর হয়েছে, একাই বাড়ি ফিরছে মানব। প্রচণ্ড খিদে পেয়েছে তার, সাথে অল্প ঘুমও। যত দিন গড়াচ্ছে কেসটা ততই যেন জটিল থেকে জটিলতর হয়ে চলেছে। একের পর এক খুন, কিন্তু খুনগুলো করছে কে? তার মোটিভটাই বা কি? এসব ভাবছে আর একটা একটা করে জট খুলছে। হঠাৎ গাড়ির ব্রেক কষে। নিলয় ভ্যারাইটিজ দোকানটার নাম। একটা ইমিটেশন গিফট স্টোর। সেখান থেকে একটা নামি কোম্পানির হালকা মভ কালারের নেল পালিশ কেনে সুমিতার জন্য। বাড়ি এসে হাত মুখ ধুয়ে খানিক খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। তখনই মনে পড়ে নেল পালিশটার কথা। তৎক্ষণাৎ উঠে পকেট থেকে বার করে সুমিতার হাতে তুলে দেয় বাক্সটা। সুমিতা তো আহ্লাদে আটখানা। বাবা, নেল পলিশ, তাও এত সুন্দর একটা কালার। এত প্রেমের কি কারণ মশাই? কি দরকার বলুন, বলুন না একবার। দরকার চাই তো অনেক কিছু, যেমন সময়, আরো বই, আরো কেস, আর প্রিন্সকে একটা কল। ডেস্কে রাখা ফোনটায় ডায়াল করে প্রিন্সের নাম্বার। সুমিতার মুখটা তখন ভূত চতুর্দশীর মতো অজানা, অদৃশ্য, অন্ধকারে কালো। এমন একটা রোম্যান্টিক সিনে এসেই আবার কেসাময় হয়ে গেল জীবনটা। দুবার রিং হওয়ার পর কলটা রিসিভ করে। হ্যালো, কে? হ্যাঁ, আমি মানব বণিক। ও আচ্ছা, বলুন কি দরকার? তোমার জীবনহানির আশঙ্কা রয়েছে। কি? শুনতে পাচ্ছি না। হ্যালো, বলছি তুমি সাবধানে থেকো, তোমার লাইফ রিস্ক আছে। আজকের দিনটা বাড়িতেই থেকো। হ্যালো, আরে হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো। ওপার থেকে ভাঙা ভাঙা গলায় আওয়াজ ভেসে আসে। ওপাশ থেকে খুব জোরে ভেসে আসছে গানের আওয়াজ। এরপর বহুবার কল করার চেষ্টা করে মানব, কিন্তু লাইন লাগে না। প্রত্যেকবারই বলে নট রিচেবল। প্রিন্সের বাবা সৌপ্তিক রায়কে ফোন করে মানব। সেখান থেকে প্রিন্সের পিসেমশাইয়ের নাম্বার নেয়। সেখানে আবার ফোন করে, প্রিন্সের খবর জিজ্ঞেস করে। আশঙ্কার খবর জানতে না জানতেই সবাই তৎপর হয়ে ওঠে, কিন্তু ততক্ষণে সব শেষ। ফোন করে জানানো হয় সেই দুঃসংবাদ, এক্সপায়ার করেছে প্রিন্স। মানব বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি দুপুর থেকেই নেশা করতে শুরু করবে প্রিন্স। সন্ধে হয়ে এসেছে, সূর্য হেলেছে পশ্চিম আকাশে। কমলা লেবুর ন্যায় সূর্য আহ্বান জানিয়েছে সাদা ময়দার রুটির ন্যায় চাঁদকে তার বাসাতে, আর সেই খেলায় সঙ্গী হয়েছে অন্ধকার। দিল্লি পুলিশের সাথে কমিউনিকেট করেছে মানব। লিয়াং নামক একটা চাইনিজ বারে গিয়েছিল প্রিন্স। পুরোপুরি মদ্যপ, কথা বলার হুঁশটুকু ছিল না। বারের অনেক লোকের মাঝেই নাকি একজন গুলি করে প্রিন্সকে। হৃৎপিণ্ড এফোর হয়ে যায়, স্পট ডেথ। গুলির আওয়াজ শুনে ফ্লোরের লোকজন হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে।
কেউ আর আততায়ীকে পরিষ্কারভাবে দেখতে পারেননি। তবে খসড়া জিজ্ঞাসাবাদ থেকে জানা যায় খুনি একটা মেয়ে। সিসিটিভি ফুটেজেও তা পরিষ্কার। প্রিন্সের ফোনের পাসওয়ার্ড ব্রেক করে দেখেছেন অফিসারেরা। সেই একই চিত্র, একটা সুর, একটা গানের লাইন, আর খুনের পরবর্তীতে একটা দাড়ি। সেই সবের স্ক্রিনশট পেয়েছে মানব। একটা বিষয় ভীষণ ভাবাচ্ছে মানবকে। রুকমা মিত্র, ও তো কলকাতাতেই ছিল, স্টিল এখনো আছে। তবে কে করলো মার্ডারটা? ড্রয়ারে থাকা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট নিয়ে যে ধরাতে গেল, তখনই ফোনটা সশব্দে বেজে উঠল। কলটা রিসিভ করল, আর যা জানতে পারল তা সত্যিই খারাপ খবর। আইসিইউতে থাকা কুষাণকে নাকি খুন করেছে বান্টি। হাতে নাতে ধরা পড়েছে। শিবাশিসও পৌঁছে গেছে সেখানে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কুষাণকে। তড়িঘড়ি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে মানব। হাতে সময় কম, বেশি দেরি করলে হয়তো বান্টিকেও বাঁচানো যাবে না। কিরে, দিল্লি থেকে কোনো ফোন এসেছিল? শিবাশিসের নিছক সরল প্রশ্নের উত্তর না দিয়েই এগিয়ে যায় মানব আইসিইউর দিকে। ঘরের ভেতরে পেশেন্ট বেডে শায়িত কুষাণের মৃতদেহ। চোখ দুটো সম্পূর্ণ খোলা, ঠোঁট দুটোই সামান্য ফাঁক। যেন উত্তেজিতভাবে বলতে চেয়েছিল কিছু একটা, শেষমেশ ব্যর্থ হয়েছে। বেডের চারপাশে দাঁড়িয়ে আছে ডাক্তার, নার্স, কুষাণের বাবা। মা জ্ঞান হারিয়েছে পুত্র শোকে। বান্টির দিকে সন্দেহপ্রবণ তীক্ষ্ণ অসির ন্যায় তাকায়। এরপর সকলের উদ্দেশ্যে বলে, বান্টিকে কুষাণের ঘরে আসতে প্রথম কে দেখে? আমি। পাশে থাকা নার্সটি ভয়ে ভয়ে প্রত্যুত্তর দেয়। এরপর আপনি সবাইকে ডাকেন। হ্যাঁ, এই ঘটনা দেখে আমি চিৎকার করে উঠি, আর আমার আওয়াজ শুনে সবাই ছুটে আসে। মার্ডার ওয়েপনটি কোথায়? ওই যে ওখানে। নির্দেশ করে বেডের একপাশে রাখা টেবিলটার উপর। 3.5 ক্যালিবার। ম্যাগাজিনে একটা গুলি ছিল, যেটা এখন গেঁথে রয়েছে কুষাণের বুকে, আর রক্তপাত ঘটিয়ে চলেছে ক্রমাগত। বান্টির দিকে এগিয়ে যায় মানব। এবার তো তোমার পালা, বলেই একটা চর কষিয়ে দেয় বান্টির বাঁ গাল লক্ষ্য করে। রাগের চোটে লাল হয়ে গেছে মানবের চোখ দুটো। বান্টির হাত থেকে ওর ফোনটা ছিনিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করে। চ্যাটলিস্টের সবার উপরে আনসেভড নাম্বার। ওয়ালটা ওপেন করে। সেই একই নাম্বার, একই সুর, তবে ব্যতিক্রম হলো একটা ছবি। সেই ছবিতে দেখা যায় প্রিন্সের চশমা, আর তার নিচে গানের লাইনটা, বাজলো ছুটির ঘন্টা। বাক্যটা শেষ হয়নি এখনো। খেলা এবারে শেষ হবে, গর্জে ওঠে মানব। স্যার, আমাকে বাঁচান স্যার, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান প্লিজ। তুমি এখন বাড়ি যাও। শিবাশিস বলে ওর পুলিশি পাহারার প্রয়োজন। ওকে বাধা দেয় মানব। কুষাণের খুনের শাস্তি যে ওকে পেতেই হবে। বেশ কয়েকটা দিন কাটল এই মার্ডার কেসটা নিয়ে। ওদিকে বনমালী সেনের কেসটার শুনানি কাল শিয়ালদা কোর্টে। ক্রিমিনাল লয়ার শব্দটা শুনলে মাঝে মাঝে কেমন যেন গা গুলিয়ে ওঠে মানবে। কোনো অপরাধী অপরাধ করেই যাবে লাগাতার, আর লয়ারের কাজটা হলো তার পক্ষে লড়া, অন্যায়কে প্রশ্রয় দিয়ে ন্যায়কে অতল গভীরে সমাধিস্থ করা। তবু কি আর করা যাবে, এটা তোর কাজ, হিজ প্রফেশন, হিজ ডিউটি। কোর্টরুমে যখন কালো কোটটা পরে কথা বলে, তখন একটা পিন পড়লেও তার ধাতব শব্দ শোনা যাবে। কি অসম্ভব যুক্তি, বিজ্ঞান মনস্কতা। আজ সবাইকে পার্ক রেজিসের সেই ফ্লোরে আসতে বলেছে মানব। সবাই মানে কেসের প্রথম থেকে শেষ পর্যন্ত যতজন ছিল তাদের প্রত্যেকে। আজ সাংঘাতিক কিছু একটা ঘটবে। উভয় প্রতিপক্ষই যখন শক্তিশালী হয়ে ওঠে, তখন খেলার পরিণতির ব্যবধানটা অনেকটা বেড়ে যায়। প্রত্যেকের স্নায়ু আজ প্রস্তুতি নিচ্ছে সন্ধ্যের জন্য। প্রত্যেকে অপেক্ষারত সেই নাটকীয় মুহূর্তের, সেই যুক্তির। ক্রমে সকাল গড়িয়ে দুপুর হয়,
দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল উত্তীর্ণ হয় সেই মহেন্দ্রক্ষণ সন্ধেতে। চাঁদ তখনও ঝাপসা ফ্যাকাশে, হালকা আলো আছে বাইরে। বেরিয়ে পড়ে মানব। ওর সাথেই যাচ্ছে অনিকেত। পার্কিং লটের সামনে থামে গাড়িটা। সেরকম একটা ভিড় নেই, সেই দামি দামি গাড়িও আজ অনুপস্থিত। দুজনে এগিয়ে যায় লিফটের দিকে। সবাই পৌঁছে গেছে। উপস্থিত রয়েছেন হোটেল মালিক থেকে কর্মচারীবর্গ, শিবাশিস, ডক্টর স্যান্নাল সহ প্রিন্স, বান্টি, কুষাণ, রোহনের মা বাবা। বড় টেবিলটার সামনে থাকা চেয়ারটা দখল করে বসে মানব। বাকিরা সবাই দাঁড়িয়ে, গলা খাকরে সবাইকে একবার করে দেখে নেয় সে। তারপর বলতে শুরু করে, নমস্কার, আমি মানব বণিক। ও, আপনারও তো আমাকে চিনবেনই। এই কদিন কতবার আপনাদের সকলের সাথে দেখা হয়েছে। দেখুন, কেউ কি এমন আছেন যার সাথে আমার আজ প্রথম দেখা? প্রত্যেকে মুখ চাওচাই করে একসাথে সমবেত কণ্ঠে বলে, না, কেউ তো নেই তেমন। মানব নাকচ করে সে কথা। না, আছে, এমন একজন আছে যার সাথে আমার আজকে প্রথম দেখা। প্রথমবার তাকে দেখছি, কথা বলবো খানিক পরে। তার আগে কেসটা প্রথম থেকে একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আমাদের প্রথমে আলোকপাত করতে হয় 2 মাস আগের সেই ঘটনার উপর। সেদিন ছিল শনিবার, চলতিতে যাকে উইকেন্ড বলে। শহরের বেশ সুপরিচিত 4 বিত্তশালী পরিবারের ছেলেরা এই পার্ক রেজিস হোটেলে কর্মরত মিসেস রুকমা মিত্রকে গ্যাং রেপ করে এবং কার্যসিদ্ধির পর রাস্তাতেই পুড়িয়ে মারার চেষ্টা করে। কিন্তু পুলিশ এসে যাওয়াতে সেই অবকাশ পায়নি। হসপিটালাইজড করা হয় রুকমাকে। কোনো মতে সেই যাত্রায় সে বেঁচে ফেরে। এই ঘটনার দরুন লোকলজ্জা ও সমাজের ভয়ে সুইসাইড করে পলাশ, মানে রুকমার হাজব্যান্ড। এই এতগুলো আঘাত একসাথে নিতে পারেনি রুকমা। কথা বলার শক্তি হারায়, মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর কেটে যায় কয়েক মাস। সবই প্রায় স্বাভাবিক হয়ে এসেছে, তখনই আবার কাহিনী নতুন শুরু হয়। খুন হয় রোহন। হ্যাঁ জানি, হার্ট অ্যাটাক মানে স্বাভাবিক মৃত্যুর কথাই লেখা রয়েছে পোস্টমর্টেমে, কিন্তু তা সম্পূর্ণ ভুল। স্বাভাবিকভাবে মারা যায়নি রোহন, অত্যন্ত অস্বাভাবিকভাবে মৃত্যু হয় ওর। পুরো ঘটনাটাকেই একটা স্বাভাবিক সরলতার মোড়ক পরানোর চেষ্টা করা হয়। রোহনের চোখে মাইনাস পাওয়ার ছিল, চশমা ছাড়া ওর পক্ষে চলা কষ্টসাধ্য। ফলে চশমা ছিল ওর, কিন্তু আজকালকার ছেলে মেয়েদের যা ফ্যাশন স্টাইল, নাকে দাগ হয়ে যাবে, সে দেখতে খারাপ লাগবে, তাই চশমা ব্যবহার করতো খুবই কম। তার মধ্যে ওর সামান্য অ্যাজমা ছিল। সেদিন সন্ধ্যেতেও আবার অত্যাধিক ড্রিঙ্কও করেছিল। ফলে এই ঝাঁকঝিক্য রং বেরঙের আলোয় ভারসাম্য হারিয়ে তো ছিলই। তার ওপর ওর বুকে গুলি করা হয়, তাও আবার ইয়ার গান দিয়ে, যার সাহায্যে পাখি, বুনো শুয়োর, ছোট হরিণ মারা হয়ে থাকে। মানুষ মারা যায় না, স্রেফ খালি রক্তপাতটুকু হতে পারে, এই যা, মারা যাবে না। সেদিন এই ইয়ারগান থেকে বেরোনো গুলিটা রোহনের বুকে লাগে, রক্তপাতও হয়। রোহনের হিমোফোবিয়া ছিল, মানে রক্ত দেখলে একটু বেশি ঘাবড়ে যেত, শ্বাসকষ্ট হতো খুব। আর বুকে গুলি লাগার ফলে একটা প্রেশার হার্টে পড়ে, ফলে সব মিলিয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে এবং হার্ট অ্যাটাক হয়। এই আলো জলুসের জন্য ও চশমা না পড়ার দরুন মাথা ঘুরতে থাকে ওর। দেহের ভারসাম্য সামলাতে না পেরে পড়ে যায় এবং ব্রেন স্ট্রোক হয়। আস্তে আস্তে তরপাতে তরপাতে ক্রমে রোহনের দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, সবার অজান্তেই। সামান্য থামে মানব, দরজার দিকে তাকিয়ে একবার যেন কাকে খোঁজি। তারপর গলা চড়িয়ে বলে ওঠে, দাসবাবু, ওনাকে ভেতরে নিয়ে আসুন। মানবের কথা শেষ হতে না হতেই ভেতরে আসে একটা মোটাসোটা হাবিলদার, সাথে রুকমা মিত্র। এ কি, দুজন রুকমা মিত্র? এটা কি করে সম্ভব? একজন দাঁড়িয়ে আছে শিবাশিসের পাশে, আরেকজন দাসবাবুর হেফাজতে, হাতে হাত করা পরানো।
উনি হচ্ছেন নকল রুকমা মিত্র, ইনি পলাশ। এতদিন পার্ক রেজিসের রিসেপশনিস্ট হিসাবে ইনি বসে থাকতেন। রুকমা মিত্রের দিকে এগিয়ে যায় মানব। ইনি আসল মিসেস নয়, মিস রুকমা মিত্র, আর পলাশ উনার দাদা। এরা সমজমজ, টুইন। কলকাতায় আসার পর মাথা গোজার একটা জায়গার খুব প্রয়োজন হয়ে পড়ল এদের, কিন্তু ফ্যামিলি ছাড়া কেউই ভাড়া দিতে চাইছিল না। তাই মিথ্যে স্বামী স্ত্রীর পরিচয়ে এরা দুজন থাকতে শুরু করে উত্তর কলকাতার মধু ভাতিন্ডা নামক এক ব্যবসায়ীর বাড়ির নিচতলায়। মধু ভাতিন্ডা সম্পর্কে খোঁজ খবর করে জানতে পারি ইনি কোনো সাধারণ লোক নন, বিরাট ব্যবসায়ী না, কালো সাদা দুইয়েরই বেশ প্রভাব, বেশ বড় লোক, একটু ঘরকুনো স্বভাবের। ওপরের তলায় নিজে একাই থাকতো, বিয়ে থা করেননি, আর নিচ তলায় দুটো ঘর ভাড়া নিয়ে ভাড়া থাকতো এরা দুজন। বোনের এই অপমান, সমাজের চোখে নীচ হওয়া, এসব মেনে নিতে পারেনি পলাশ। তাই সুইসাইড করার একটা নাটক করে সবাইকে বিশ্বাস করানো হয় যে মারা গেছে পলাশ। এরপর শুরু হয় প্রতিশোধের খেলা, খুনের খেলা। প্রথম লক্ষ্য করা হয় রোহনকে, তারপর কুষাণ, দেন প্রিন্স। এই তিনজনকে খুন করার জন্য এদের প্রয়োজন ছিল অনেক টাকার, আর তার থেকেও বেশি ইনফরমেশনের। এরা কখন কোথায় যায়, কখন কি খায়, কার সঙ্গে কার কেমন সম্পর্ক। টাকার চিন্তা দূর হয় মধু ভাতিন্ডাকে খুন করার পর। এরপর ওর যাবতীয় টাকা পয়সা হরির লুঠের মতো বিলিয়ে জোগাড় করা হয় স্পাই, যারা এই চারজনকে রেগুলার ফলো করতে থাকে। কেনা হয় বন্দুক সহ দামি ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, আর মধু ভাতিন্ডার নামে রেজিস্টার্ড সিমটা থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হতো। একের পর এক ধীরে ধীরে খুন করা হতে থাকে। রোহনকে খুন করে পলাশ, আর প্রিন্সকে রুকমা। কুষাণকে স্ট্যাব করেছিল পলাশ, কিন্তু শেষ পর্যন্ত খুন করে বান্টি। প্রিন্স আর কুষাণকে একই মডেলের বন্দুক দিয়ে গুলি করা হয়েছে, 3.5 ক্যালিবার। সেই দিন রাতে রোহনকে এই বন্দুক দিয়ে খুন করা যেত, তবে তা হতো নির্বুদ্ধিতার পরিচয়। কারণ সেদিন এখানে অনেকজন লোক ছিল, আর গুলির আওয়াজ শুনলে স্বভাবতই সবাই ঘাবড়ে যেত, এবং ভিড়ের মধ্যে থেকেও আততায়ীকে চিনে নেওয়াটা সহজ হয়ে যেত। বিগত কয়েক সপ্তাহ এখানে মানে পার্ক রেজিসের রিসেপশনে কাজ করছিল পলাশ, এই নকল রুকমা মিত্র। আর আসলজন তখন দিল্লিতে একটা চাইনিজ বার, যেখানে প্রিন্স খুন হয়েছে, সেখানে কর্মরত। ওরা জানতো যে সপ্তাহখানেক পর প্রিন্স দিল্লি যাবে, ওখানে ওর পিসির বাড়ি, একটা কাজও ছিল ওখানে ওর। প্রিন্সের সোশ্যাল মিডিয়া ঘেটে জানতে পারি যে যখনই প্রিন্স দিল্লিতে যেত, তখন একবার হলেও সেই বাড়ি যেত। কাল দুপুরে খুন করা হয় প্রিন্সকে, বিকেলই হাজির হয় বাড়ি। গুলি করা হয় ঠিক খুলি লক্ষ্য করে। এরপর কুষাণকে খুন করার চেষ্টা করা হয় গলায়, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিল। এরপরের টুপ করা হয় বান্টিকে বলা হয় কুষাণকে খুন করার জন্য, না হলে পাল্টা ওকেই খুন করা হবে। বন্ধুর আধমরা জীবনের জন্য ও নিজের জীবনকে বাজি রাখতে পারেনি, হাসপাতালে গিয়ে খুন করে কুষাণকে। এখানে তোমাদের একটা বুদ্ধির তারিফ করতেই হয়। কুষাণকে খুন করার সময় সেই দিন বন্দুকে একটা গুলি ছিল, যার দরুন যদিও বা বান্টি কুষাণকে মারতে অসফল হয়, পুলিশের হাতে তো পড়বেই, কারণ আইসিইউ থেকে মেইন গেটের দূরত্ব অনেকটা। তার মধ্যে কেউ না কেউ গুলির আওয়াজ শুনে ছুটে আসবেই, আর কেউ না কেউ নিশ্চয়ই দেখতে পাবে বান্টিকে। আমার প্রথম সন্দেহ বলে এই কেসে কিছু নেই, এই কেসটাই সন্দেহের। যখন আমি পলাশকে রুকমার বেশি এখানে দেখি, তখনই কেমন খটকা লাগে। তারপর ওর হাতের নেইল পলিশ, মেয়েদের শৌখিনতা অনেক সাধনা। নেইল পলিশ কখনো একজন মেয়ে এবড়ো খেবড়ো ভাবে পড়বে না, সে অমনোযোগী হয়ে পড়বে না, আস্তে আস্তে অতি যত্ন সহকারে পড়বে, যেটা পলাশের হাতে ছিল না। আর চুপ করে বোবার অভিনয় করার কারণটাও খুব সিম্পল, কেউ যাতে ওর ভয়েস শুনে বুঝতে না পারে যে ও রুকমা না পলাশ। এরপর আমি একটা কাগজে হোটেলের সব স্টাফদের সই করতে বলি, কিন্তু ইডিয়েট পলাশটা ভুল করে নিজের নাম লিখতে চায়। সই শুরু করে পি দিয়ে হুশ ফুটতেই তা কেটে রুকমার নাম লেখা। এইখান থেকেই স্পষ্ট কে পলাশ
আর কে রুকমা? পলাশের সামনে এগিয়ে গিয়ে এক টানে নকল চুলটা টেনে খুলে দেয় মানব। আর কতদিন এর ড্রামা চলবে? শিবাশিস, মধু ভাতিন্ডার বডি কি পাওয়া গেছে? হ্যাঁ, স্টোর রুমে একটা আইস বাকেটের মধ্যে পাওয়া গেছে। ওর শরীরটা টুকরো টুকরো ভাবে কেটে। রুকমার চোখের কোণের থেকে গড়িয়ে আসে অশ্রুকণা। ধুয়ে যায় তার কালো কাজল, সিক্ত হয়ে যায় গাল, যেন মনে হয় গলার মধ্যে একটা জমা না বলা বেদনা জমাটবদ্ধ হয়েছে। যেন ট্রাকিয়া দুটো উগলোতে পারছে না সে যন্ত্রণা। হাহাকার করে ওঠে সে। আমি খুনি, দাদাও খুনি। আর কি বা করতাম বলুন? এখন আপনারা বলতে এসেছেন আমি খুনি? হ্যাঁ, যুক্তি দিচ্ছেন। কোথায় ছিল এই যুক্তি, প্রমাণ, মানবিকতা? হ্যাঁ, যখন একটা মেয়েকে 4টে ছেলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, নিজের স্পৃহা মেটাচ্ছিল আমার শরীরের উপর দিয়ে, কোথায় ছিল সব? কত মেয়ে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছে, তার হিসেব আছে আপনাদের কাছে? আছে এই সমাজের কাছে? সমাজ নামের কোনো বস্তু নেই এই দুনিয়ায়। আছে খালি নরক, যেই নরকে পুরুষতান্ত্রিক সভ্যতার জীবেরা পিশাচরূপী মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যেখানে সবাই স্বার্থপর, হিংসা পরায়ণ, লোভী, যেখানে প্রতিপত্তিশালীরাই টিকে থাকে আর সংগ্রাম করে চলে আমাদের মতো মানুষেরা, যেখানে কোনো নিয়ম নেই, নেই নীতি, নেই একে অন্যের প্রতি দায়িত্ব, ভালোবাসা, কর্তব্য, কিচ্ছু নেই। একে সমাজ বলা চলে? সমাজ শব্দেও পবিত্র মা শব্দটা আছে, কিন্তু এই সমাজের কীটগুলো মা তথা মায়ের জাতকে সম্মান করতে পারে না। কুড়ে কুড়ে মরণ যন্ত্রণায় মরছিলাম। কোনো কিছুর কথা ভেবেছিল কেউ? খালি ভেবেছিল নিজের কথা, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা। তলপেটটা ব্যথায় ছিঁড়ে যেত, গা গুলিয়ে আসতো, মনে হতো যেন মাথার শিরা উপশিরাগুলো জড়িয়ে যাচ্ছে। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর 1 সপ্তাহ প্রায় কোনো জ্ঞান ছিল না আমার। তখনই আমি প্রতিজ্ঞা করি, এদের সবকটাকে নরক যন্ত্রণা দিয়ে মারবো। আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার আমিই করব। মেরে ফেলেওছি। আজ আমি সফল হয়েছি। হ্যাঁ, সফল হয়েছি। সবাইকে শেষ করে দিয়েছি, সবাইকে। হঠাৎ একটা নোটিফিকেশন বেজে ওঠে, ক্ষুদ্র গুঞ্জন ওঠে। জানা যায় বান্টির ফোনের নোটিফিকেশন। ফোন ওপেন করতেই চমকে ওঠে বান্টি। শিহরণ খেলে যায় শির দাঁড়াবে। সেই একইভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটওয়ালে ওই আননোন নাম্বারটা থেকে মেসেজ, একটা দাড়ি। তাড়াতাড়ি ফোনটা নিয়ে মানবের দিকে এগিয়ে যায়, কিন্তু পারে না। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়, জ্ঞান হারায়। যেন যুদ্ধের শেষ দামামাটা বেজে উঠেছে। বহু প্রতীক্ষার অবসান হয়। অট্টহাসি হেসে ওঠে রুকমা সহ পলাশ। কি পৈশাচিক সেই হাসি! যেন শৈশব থেকে মৃত্যু খেলায় সামিল ওরা। ষড়যন্ত্র করাই যেন ওদের পেশা। মেঝেতে পড়ে বান্টির নিথর দেহ, চোখ বুজে এসেছে, ঠোঁটের সামান্য ফাঁক থেকে বেরিয়ে এসেছে গ্যাজলা। ডক্টর স্যান্নাল দেখে বললেন, সরি, হি ইজ নো মোর। এতক্ষণ আপনারা শুনছিলেন বাজলো ছুটির ঘণ্টা। লেখক নীলাদ্রি গুহ। গল্প পাঠে ছিলেন মানব। মানবের ভূমিকায় ছিলেন প্রভাকর। অনিকেতের ভূমিকায় ছিলেন সৌভিক। শিবাশিসের ভূমিকায় ছিলেন মলয়দা। মিস্টার দাসের ভূমিকায় প্রদীপ্তদা। ডাক্তার সান্যালের ভূমিকায় রমাকান্ত। অনিরুদ্ধ মালহোত্রার ভূমিকায় প্রীতম। সুমিতার ভূমিকায় শিউলি। নার্সের ভূমিকায় নবনীতা। বান্টির ভূমিকায় শ্রীরূপ। প্রিন্সের ভূমিকায় আর্য। রুকমার ভূমিকায় এবং গল্পের সূত্রধর আমি, বর্ণিশা। গল্পটা কেমন লাগলো সেই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আবারও দেখা হবে নতুন একটি গল্পে। সবাই ভালো থাকুন, গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।